একদিকে লক্ষ লক্ষ মানুষ যারা বলছেন তাদের জীবন বদলে গেছে, যারা বলছেন তিনি তাদের মনের কথা না বলতেই জেনে নিয়েছেন, যারা বলছেন হনুমানজির কৃপায় অসাধ্য সাধন হয়েছে। অন্যদিকে একদল বিজ্ঞানমনস্ক মানুষ যারা বলছেন মানুষের বিশ্বাসকে পুঁজি করে একটি সুপরিকল্পিত ব্যবসা চলছে, যারা বলছেন এটা এক্সপোজ করতে হবে। মাঝখানে একজন মানুষ, ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, বাগেশ্বর ধাম সরকার, মধ্যপ্রদেশের ছত্তারপুর জেলার গড়া গ্রামের এই মানুষটি আজ ভারতের সবচেয়ে বিতর্কিত ধর্মীয় ব্যক্তিত্বের একজন। তার পক্ষে কোটি মানুষ, তার বিরুদ্ধে বৈজ্ঞানিক তদন্তের দাবি। কেউ বলছেন তিনি দেবদূত, কেউ বলছেন তিনি প্রতারক। সত্যটা কোথায়? আজকের বিং ইনসাইডে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব, পক্ষপাত ছাড়া, ভয় ছাড়া এবং সম্পূর্ণ তথ্যের আলোয়। ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী একটি সাধারণ পরিবার থেকে অসাধারণ উত্থান। ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর জন্ম 1996 সালে মধ্যপ্রদেশের ছত্তারপুর জেলার গড়া গ্রামে একটি অত্যন্ত সাধারণ ব্রাহ্মণ পরিবারে। পরিবারে ধর্মীয় পরিবেশ ছিল, দাদা পণ্ডিত ছিলেন এবং ছোটবেলা থেকেই ধীরেন্দ্র ধর্মীয় পাঠ এবং কথনের পরিবেশে বড় হয়েছেন। তার বাগেশ্বর ধাম মূলত বাগেশ্বর মহারাজ অর্থাৎ ভগবান বালাজি মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যেখানে হনুমানজির বিশেষ উপাসনা হয়। 2018 থেকে 19 সাল থেকে তার কথা কথন অনুষ্ঠানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে শুরু করে এবং 2022-23 সালে তিনি রাতারাতি ভারতের সবচেয়ে আলোচিত ধর্মীয় ব্যক্তিত্বের একজন হয়ে ওঠেন। তার দিব্যদর্শন অনুষ্ঠানে তিনি ভক্তদের মনের কথা বলে দেন এবং তাদের সমস্যার সমাধান করেন। সেখানে লক্ষ লক্ষ মানুষ আসতে শুরু করেন। ইউটিউবে তার ভিডিওগুলো কোটি কোটি ভিউ পেয়েছে এবং তার অনুগামীরা তাকে দেবতুল্য মর্যাদা দেন। দাবিটা ঠিক কি? মনের কথা জানার অলৌকিক শক্তি। দেখুন, ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর সবচেয়ে বড় দাবি হলো তিনি ভক্তদের মনের কথা না বলতেই জানতে পারেন। দিব্যদর্শন অনুষ্ঠানে হাজার হাজার মানুষ বসে থাকেন। তাদের মধ্য থেকে হঠাৎ কাউকে ডেকে তিনি বলেন তীর পরিবারের সমস্যার কথা, তার রোগের কথা, তার মনের প্রশ্নের কথা। যে ব্যক্তির কথা বলা হয় তিনি অবাক হয়ে যান এবং বলেন, হ্যাঁ, এটা সত্যি। এই দৃশ্য দেখে হাজার হাজার মানুষ বিশ্বাস করেন যে সত্যিই তিনি দিব্যদৃষ্টি সম্পন্ন। তিনি নাকি দাবি করেন যে এই ক্ষমতা তার নিজের নয়, এটা বাগেশ্বর মহারাজ অর্থাৎ হনুমানজির কৃপা। তিনি বলেন যে রোগ সারানো, ভূত তাড়ানো, মানসিক সমস্যা দূর করা, এই সব কাজ তিনি ঈশ্বরের মাধ্যমে হিসেব করেন। এই দাবিগুলো তার কোটি কোটি ভক্তদের বিশ্বাসের কেন্দ্র। কিন্তু এই একই দাবিগুলো একদল মানুষের কাছে গুরুতর প্রশ্নের কারণ। নাগপুরের চ্যালেঞ্জ, এক্সপোজের সূচনা। 2023 সালে জানুয়ারিতে মহারাষ্ট্রের নাগপুর থেকে একটি সংগঠন প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিল। সংগঠনটির নাম অন্ধশ্রদ্ধা নির্মূল সমিতি, যারা দীর্ঘদিন ধরে ভারতে অলৌকিক দাবির বিরুদ্ধে কাজ করে আসছে। সংগঠনের নেতা শ্যামাকান্ত শর্মা এবং অন্যান্য সদস্যরা ঘোষণা করলেন যে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর দাবিগুলো ভুয়া এবং এটা মানুষের বিশ্বাসের সাথে প্রতারণা। তারা একটি নির্দিষ্ট চ্যালেঞ্জ দিল যে ধীরেন্দ্র শাস্ত্রীকে বৈজ্ঞানিকভাবে নিয়ন্ত্রিত পরিবেশে তার দাবিগুলো প্রমাণ করতে হবে, অর্থাৎ এমন একটি পরিবেশে যেখানে কোনো পূর্বজ্ঞান থাকবে না, কোনো সহযোগী থাকবে না এবং শুধুমাত্র দিব্যদৃষ্টির মাধ্যমে মানুষের মনের কথা বলতে হবে। যদি তিনি পারেন তাহলে সংগঠনটি স্বীকার করবে, যদি না পারেন তাহলে তার দাবি প্রত্যাহার করতে হবে। এই চ্যালেঞ্জ সারা ভারতে বিতর্কের ঝড় তুলল। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ, কোল্ড রিডিং কি এবং কিভাবে কাজ করে। ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে যে মূল অভিযোগ তা ছিল কোল্ড রিডিং পদ্ধতি ব্যবহার করেন। কোল্ড রিডিং একটি মনোবৈজ্ঞানিক কৌশল যেখানে একজন দক্ষ ব্যক্তি সাধারণ পর্যবেক্ষণ, মানুষের শরীরের ভাষা এবং কৌশলী প্রশ্নের মাধ্যমে এমনভাবে কথা বলেন যে শ্রোতারা মনে করেন তিনি তাদের মনের কথা জানেন। এই কৌশল বেশ কিছু নির্দিষ্ট পদ্ধতি ব্যবহার করা হয়। প্রথমটি হলো বার্নাম স্টেটমেন্ট, যা এমন সাধারণ কথা যা বেশিরভাগ মানুষের জীবনে প্রয়োজ্য। যেমন আপনার পরিবারে কেউ অসুস্থ আছেন বা আপনার আর্থিক সমস্যা আছে, এই ধরনের কথা বলা হয় এবং যেহেতু বেশিরভাগ মানুষের জীবনে এই ধরনের সমস্যা থাকে, তাই মানুষ মনে করেন সত্যি তাদের কথা বলা হচ্ছে। দ্বিতীয়টি হলো হট রিডিং, যেখানে অনুষ্ঠানের আগেই দর্শকদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয় এবং সেই তথ্য ব্যবহার করে অলৌকিক মনে হওয়ার মতো কথা বলা হয়। তৃতীয়টি হলো ফিশিং, বা এমন প্রশ্ন করা যার উত্তর থেকে তথ্য বের করে নেওয়া যায়।
বিজ্ঞান মনস্ক সমালোচকরা বলছেন ধীরেন্দ্র শাস্ত্রীর কথোপকথনে এই পদ্ধতিগুলোই ব্যবহার স্পষ্ট। ভক্তদের দৃষ্টিভঙ্গি কি? কেন কোটি মানুষ বিশ্বাস করেন? শুধু সমালোচনার গল্প বললে গল্পটা অসম্পূর্ণ থাকে, কারণ কোটি কোটি মানুষ তাকে বিশ্বাস করেন এবং তাদের বিশ্বাসের পেছনে নির্দিষ্ট কারণ আছে। উত্তরপ্রদেশ থেকে আসা একজন কৃষক বলছেন যে তার ছেলের দীর্ঘদিনের মানসিক সমস্যা ছিল, বাগেশ্বর ধামে আসার পর সে ভালো হয়েছে। রাজস্থান থেকে আসা একজন মহিলা বলেছেন যে তার পরিবারে বিচ্ছেদ হওয়ার পথে ছিল, ধাম থেকে ফিরে সব ঠিক হয়েছে। এই অভিজ্ঞতাগুলো কি মিথ্যা? মনোবিজ্ঞান বলে না। প্লাসিবো ইফেক্ট বা বিশ্বাসের শক্তি একটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য। যখন একজন মানুষ গভীরভাবে বিশ্বাস করেন যে তিনি সুস্থ হবেন, তখন তার শরীরে এবং মনে সত্যিকারের পরিবর্তন আসতে পারে। অনেক গবেষণা দেখা গেছে যে ধর্মীয় বিশ্বাস এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা মানসিক স্বাস্থ্যের উপরে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তাহলে প্রশ্ন হলো, মানুষ যদি সত্যি ভালো অনুভব করেন, তাহলে কি পদ্ধতি নিয়ে প্রশ্ন করা জরুরি? বিং ইনসাইট মনে করে হ্যাঁ, কারণ পদ্ধতি যদি অসৎ হয়, তাহলে ফলাফল ভালো হলেও সেই অসততা গ্রহণযোগ্য নয়। নাগপুর বিতর্কের পরিণতি কি হলো শেষ পর্যন্ত? নাগপুর চ্যালেঞ্জের পর ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী সরাসরি সেই চ্যালেঞ্জে অংশ নেননি। তার সমর্থকরা বললেন যে দিব্য দৃষ্টিকে পরীক্ষাগারে প্রমাণ করতে বলাটাই অপমানজনক এবং অজ্ঞতার প্রকাশ। তার অনুগামীরা বললেন যে হনুমানজির কৃপা কোনো বৈজ্ঞানিক পরীক্ষার বিষয় নয়। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় ঘটল। নাগপুরে বিতর্কে রাজনৈতিক রং লাগলো। কিছু রাজনৈতিক নেতা ধীরেন্দ্র শাস্ত্রীর পক্ষে দাঁড়ালেন। কেউ কেউ বললেন যে এই চ্যালেঞ্জ হিন্দু ধর্মের বিরুদ্ধে আক্রমণ। মধ্যপ্রদেশ পুলিশ অন্ধ শ্রদ্ধা নির্মূল সমিতির কিছু সদস্যকে নিরাপত্তার কারণে জিজ্ঞাসাবাদ করল এবং এই ঘটনা দেখিয়ে দিল যে ধীরেন্দ্র শাস্ত্রীর বিষয়টা শুধু ধর্মীয় নয়, এটা রাজনৈতিক হয়েও উঠেছে। সহযোগী এবং পূর্বতথ্য, অভিযোগের বিস্তারিত কি রয়েছে? দেখুন, বিজ্ঞান মনস্ক তদন্তকারীরা আরও নির্দিষ্ট কিছু অভিযোগ তুলেছেন যে গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার ছিল। যেমন প্রথম অভিযোগ হলো, বাগেশ্বর ধামের অনুষ্ঠানে আসার আগে ভক্তদের একটি পূর্জি বা চিরকুটে তাদের সদস্য লিখতে বলা হয়। এই পূর্জিগুলো অনুষ্ঠানের আগে ধীরেন্দ্র শাস্ত্রীর দলের কাছে পৌঁছায় বলে অভিযোগ। দ্বিতীয় অভিযোগ হলো, অনুষ্ঠানের আগে ধাম কর্তৃপক্ষের লোকজন ভক্তদের সাথে কথা বলেন এবং তাদের সমস্যার কথা জেনে নেন। দ্বিতীয় অভিযোগ হলো, অনুষ্ঠানের আগে ধাম কর্তৃপক্ষের লোকজন ভক্তদের সাথে কথা বলেন এবং তাদের সমস্যার কথা জেনে নেন। সেই তথ্য পরে ধীরেন্দ্র শাস্ত্রীর কাছে পৌঁছায়। তৃতীয় অভিযোগ হলো, কিছু ভক্ত যারা একাধিক বার অনুষ্ঠানে গেছেন তারা লক্ষ্য করেছেন যে কিভাবে তাদের আগের সফরের তথ্য পরের সফরে ব্যবহার হয়েছে। এই অভিযোগগুলো কি প্রমাণিত? সম্পূর্ণ আইনিভাবে প্রমাণিত নয়, কিন্তু এইগুলোই উড়িয়ে দেওয়ার যথেষ্ট কারণ নেই। ধীরেন্দ্র শাস্ত্রীর পক্ষের যুক্তি, অন্য দৃষ্টিভঙ্গি কিছু রয়েছে। বিং ইনসাইট সবসময় দুটো দিক দেখায়, তাই ধীরেন্দ্র শাস্ত্রীর পক্ষের যুক্তিগুলো তুলে ধরা দরকার। প্রথম যুক্তি হলো, ধর্মীয় বিশ্বাস বৈজ্ঞানিক পরীক্ষার বিষয় নয়। ভারতের সংস্কৃতিতে ধর্মীয় অনুভূতি এবং আধ্যাত্মিক অভিজ্ঞতাকে বৈজ্ঞানিক মানদণ্ডে বিচার করাটা অনেকের কাছে গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় যুক্তি হলো, ধীরেন্দ্র শাস্ত্রীর অনুষ্ঠানে গিয়ে লক্ষ লক্ষ মানুষ সান্ত্বনা পাচ্ছেন, মানসিক শক্তি পাচ্ছেন এবং ধর্মীয় বিশ্বাসে ফিরে আসছেন। এটা কি সমাজের জন্য ক্ষতিকর? তৃতীয় যুক্তি হলো, হিন্দু ধর্মে গুরু শিষ্য পরম্পরায় অলৌকিক ক্ষমতার ধারণা নতুন নয়। হাজার বছরের পুরনো সাধু সন্তদের জীবনীতে এই ধরনের ঘটনার বর্ণনা আছে। চতুর্থ যুক্তি হলো, যারা চ্যালেঞ্জ দিয়েছেন তাদের নিজেদের উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ, কারণ তারা কি সত্যিই সত্য খুঁজছেন নাকি একটি নির্দিষ্ট এজেন্ডা নিয়ে কাজ করছেন। অন্ধশ্রদ্ধা এবং বিশ্বাসের মধ্যে সীমারেখা, দার্শনিক প্রশ্নও কিছু রয়েছে। তো এই পুরো বিতর্কে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দার্শনিক প্রশ্ন আছে, বিশ্বাস এবং অন্ধবিশ্বাসের মধ্যে সীমারেখা কোথায়? একজন মানুষ যদি হনুমানজিকে বিশ্বাস করেন এবং সেই বিশ্বাস থেকে মানসিক শক্তি পান, সেটা কি সমস্যার? না। কিন্তু যদি কেউ দাবি করেন যে তিনি হনুমানজির মাধ্যমে মানুষের মনের কথা জানতে পারেন এবং সেই দাবির ভিত্তিতে লক্ষ লক্ষ মানুষ চিকিৎসার বদলে অলৌকিক সমাধানের জন্য অপেক্ষা করেন, তাহলে কি সমস্যা আছে?
হ্যাঁ, সমস্যা আছে। কারণ ভারতে প্রতি বছর হাজার হাজার মানুষ অলৌকিক চিকিৎসার আশায় প্রকৃত চিকিৎসা থেকে দূরে সরে যান এবং রোগ বেড়ে যায়। কারণ অলৌকিক ক্ষমতার দাবি যাচাই না করলে সমাজে যে কেউ এই ধরনের দাবি করতে পারেন এবং মানুষের বিশ্বাস এবং অর্থ শোষণ করতে পারেন। ধীরেন্দ্র শাস্ত্রীর বিষয়ে প্রশ্ন করা মানে হিন্দু ধর্মের বিরোধিতা নয়, এটা মানুষের সুরক্ষার প্রশ্ন। আর ডাক্তারি দৃষ্টিকোণ কখনো বিপদ হয়। দেখুন, চিকিৎসকরা এই বিতর্কে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন, যা সাধারণ মানুষকে জানা দরকার। মানসিক রোগ যেমন সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার বা গুরুতর বিষণ্ণতা, এই রোগগুলো চিকিৎসা না হলে মানুষের জীবন বিপদে পড়তে পারে। এই রোগে আক্রান্ত পরিবারগুলো প্রায়ই হতাশায় পড়ে অলৌকিক সমাধানের দিকে যান। যদি কোনো ধর্মীয় নেতা এই পরিবারগুলোকে বলেন যে তিনি সারিয়ে দিতে পারবেন এবং পরিবারটি সেই আশায় প্রকৃত চিকিৎসা বন্ধ করে দেন, তাহলে সেটা সরাসরি মানুষের ক্ষতির কারণ হয়। বিং ইনসাইট মনে করে এই বিষয়টি সমাজের সচেতন থাকা জরুরি। ধর্মীয় বিশ্বাস এবং প্রকৃত চিকিৎসা একসাথে চলতে পারে, কিন্তু একটি অন্যটির বিকল্প নয়। আইনি প্রেক্ষাপট: ভারতে অলৌকিক দাবি নিয়ে নির্দিষ্ট কোনো কেন্দ্রীয় আইন নেই, কিন্তু মহারাষ্ট্রে 2013 সালে একটি আইন পাশ হয়েছে। আর এই আইনে অলৌকিক ক্ষমতা দাবি করে মানুষকে প্রতারণা করার শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। নাগপুরের সংগঠনটি মহারাষ্ট্রে এই আইনের আওতায় ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছিল, কিন্তু ধীরেন্দ্র শাস্ত্রীর কার্যক্রম মূলত মধ্যপ্রদেশে পরিচালিত হয়, যেখানে এই ধরনের কোনো আইন নেই। আর এই আইনি শূন্যতা একটি বড় সমস্যা, কারণ এটা অনেক ক্ষেত্রেই প্রতারণামূলক দাবি থেকে মানুষকে সুরক্ষিত রাখতে পারে না। রাজনীতি এবং ধর্ম জটিল এক সমীকরণ ভারতে। ধীরেন্দ্র শাস্ত্রীর বিতর্কের একটি গুরুত্বপূর্ণ দিক হলো রাজনীতির সাথে তার সম্পর্ক। বিভিন্ন রাজনৈতিক নেতারা প্রকাশ্যে তাকে সমর্থন করেছেন এবং তার কথা কথন অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন। এটা রাজনৈতিক সমর্থন ধীরেন্দ্র শাস্ত্রীকে একটি বিশেষ সুরক্ষা দেয়, কিন্তু এটা নতুন নয়। ভারতের ইতিহাসে ধর্মীয় নেতারা সব সময় রাজনৈতিক শক্তির সাথে সম্পর্ক রেখেছেন। প্রশ্ন হলো, এই সম্পর্ক কখন জনগণের কল্যাণে কাজ করে এবং কখন জনগণের ক্ষতির কারণ হয়। যখন রাজনৈতিক শক্তি কোনো ধর্মীয় নেতার অলৌকিক দাবিকে প্রশ্ন করার পথ বন্ধ করে দেয়, তখন সেটা উদ্বেগজনক। ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী সম্পর্কে কোনো চূড়ান্ত রায় দেওয়া বিং ইনসাইডের কাজ নয়। সেটা আদালতের কাজ, তদন্তকারীদের কাজ এবং শেষ পর্যন্ত আপনাদের বিচার বুদ্ধির কাজ। কিন্তু বিং ইনসাইট কয়েকটি কথা বলতে চাই। প্রথমত, হনুমানজিকে বিশ্বাস করা এবং একজন মানুষের অলৌকিক ক্ষমতার দাবি বিশ্বাস করা দুটো আলাদা বিষয়। ধর্মীয় বিশ্বাস এবং কোনো ব্যক্তির দাবি একসাথে গুলিয়ে ফেলা উচিত নয়। দ্বিতীয়ত, যে প্রশ্ন করে সে ধর্মবিরোধী নয়, যে মানুষের সুরক্ষার জন্য প্রশ্ন করে সে সমাজের বন্ধু। তৃতীয়ত, অলৌকিক দাবি যদি সত্য হয় তাহলে তা প্রমাণ করতে কোনো বাধা নেই। যে দাবি প্রমাণের মুখোমুখি হতে ভয় পায় সেই দাবি শক্তি নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। যে দাবি প্রমাণের মুখোমুখি হতে ভয় পায় সেই দাবির শক্তি নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। চতুর্থত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি আপনার বা আপনার পরিবারের কেউ অসুস্থ থাকেন তাহলে প্রথমে চিকিৎসকের কাছে যান। ধর্মীয় বিশ্বাস এবং প্রার্থনা চলতে পারে পাশাপাশি, কিন্তু চিকিৎসার বিকল্প হিসেবে নয়। বিং ইনসাইড মনে করে বিশ্বাস মানুষকে মুক্তি দেয়, কিন্তু অন্ধবিশ্বাস মানুষকে দুর্বল করে এবং এই পার্থক্যটা জানা প্রতিটি মানুষের অধিকার। বিং ইনসাইড সত্যের সন্ধানে।